নমস্কার, প্রাণীর কবি চ্যানেলে আপনাদের সকলকে আবার স্বাগত জানাই। আপনারা গোড়া উপন্যাসটির আজকে 46, 47 আর 48তম অধ্যায় শুনবেন। 46তম অধ্যায়। ললিতা পরেশবাবুকে আসিয়া কহিল, আমরা ব্রাহ্ম বলে কোনো হিন্দু মেয়ে আমাদের কাছে পড়তে আসতে চায় না, তাই মনে করছি হিন্দু সমাজের কাউকে এর মধ্যে রাখলে কাজে সুবিধা হবে। কি বলো বাবা? পরেশবাবু জিজ্ঞাসা করিলেন, হিন্দু সমাজের কাউকে পাবে কোথায়? ললিতা খুব কোমর বাঁধিয়া আসিয়াছিল বটে, তবু বিনয়ের নাম করিতে হঠাৎ তাহার সংকোচ উপস্থিত হইল। জোর করিয়া সংকোচ কাটাইয়া কহিল, কেন, তা কি পাওয়া যাবে না? এই যে বিনয়বাবু আছেন, কিংবা এই কিংবাটা নিতান্তই একটা ব্যর্থ প্রয়োগ, অব্যয় পদের অপব্যয় মাত্র, ওটা অসমাপ্তই রহিয়া গেল। পরেশ কহিলেন, বিনয় বিনয় রাজি হবেন কেন? ললিতার অভিমানে আঘাত লাগিল। বিনয়বাবু রাজি হবেন না? ললিতা এটুকু বেশ বুঝিয়াছে বিনয়বাবুকে রাজি করানো ললিতার পক্ষে অসাধ্য নহে। ললিতা কহিল, তা তিনি রাজি হতে পারেন। পরেশ একটু স্থির হইয়া বসিয়া থাকিয়া কহিলেন, সব কথা আগে বিবেচনা করে দেখলে কখনোই তিনি রাজি হবেন না। ললিতার কর্ণমূল লাল হইয়া উঠিল। সে নিজের আঁচলে বাঁধা চাবির গোছা লইয়া নাড়িতে লাগিল। তাহার এই নিপীড়িতা কন্যার মুখের দিকে তাকাইয়া পরেশের হৃদয় ব্যথিত হইয়া উঠিল, কিন্তু কোনো সান্ত্বনার বাক্য খুঁজিয়া পাইলেন না। কিছুক্ষণ পরে আস্তে আস্তে ললিতা মুখ তুলিয়া কহিল, বাবা, তাহলে আমাদের এই স্কুলটা কোনো মতেই হতে পারবে না? পরেশ কহিলেন, এখন হওয়ার অনেক বাধা দেখতে পাচ্ছি। চেষ্টা করতে গেলে এই বিস্তর অপ্রিয় আলোচনাকে জাগিয়ে তোলা হবে। শেষকালে পানুবাবুরই জিত হবে এবং অন্যায়ের কাছে নিঃশব্দে হার মানিতে হইবে। ললিতার পক্ষে এমন দুঃখ আর কিছুই হতে পারে না। এ সম্বন্ধে তাহার বাপ ছাড়া আর কাহারও শাসন সে এক মুহূর্ত বহন করিতে পারিত না। সে কোনো অপ্রিয়তাকে ডরায় না, কিন্তু অন্যায়কে কেমন করিয়া সহ্য করিবে? ধীরে ধীরে পরেশবাবুর কাছ হইতে সে উঠিয়া গেল। নিজের ঘরে গিয়া দেখিল তাহার নামে ডাকে একখানা চিঠি আসিয়াছে। হাতের অক্ষর দেখিয়া বুঝিল তাহার বাল্যবন্ধু শৈলবালার লেখা। সে বিবাহিত, তাহার স্বামীর সঙ্গে বাঁকিপুরে থাকে। চিঠির মধ্যে ছিল, তোমাদের সম্বন্ধে নানা কথা শুনিয়া মন বড় খারাপ হইয়াছিল। অনেক দিন হইতে ভাবিতেছি চিঠি লিখিয়া সংবাদ লইব, সময় হইয়া ওঠে না। কিন্তু পরশু একজনের কাছ হইতে তাহার নাম করিব না, যে খবর পাইলাম শুনিয়া যেন মাথায় বজ্রাঘাত হইল। এ যে সম্ভব হইতে পারে তাহা মনেও করিতে পারি না, কিন্তু যিনি লিখিয়াছেন তাহাকে অবিশ্বাস করাও শক্ত। কোনো হিন্দু যুবকের সঙ্গে নাকি তোমার বিবাহের সম্ভাবনা ঘটিয়াছে, এ কথা যদি সত্য হয়, ইত্যাদি ইত্যাদি। ক্রোধে ললিতার সর্বশরীর জ্বলিয়া উঠিল। সে এক মুহূর্ত অপেক্ষা করিতে পারিল না। তখনই সে চিঠির উত্তর লিখিল, খবরটা সত্য কিনা ইহা জানিবার জন্য তুমি যে আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করিয়া পাঠাইয়াছ, ইহাই আমার কাছে আশ্চর্য বোধ হইতেছে। ব্রাহ্ম সমাজের লোক তোমাকে যে খবর দিয়াছে তাহার সত্যও কি যাচাই করিতে হইবে? এত অবিশ্বাস! তারপরে কোনো হিন্দু যুবকের সঙ্গে আমার বিবাহের সম্ভাবনা ঘটিয়াছে সংবাদ পাইয়া তোমার মাথায় বজ্রাঘাত হইয়াছে। কিন্তু আমি তোমাকে নিশ্চয় বলিতে পারি, ব্রাহ্ম সমাজে এমন সুবিখ্যাত সাধু যুবক আছেন যাহার সঙ্গে বিবাহের আশঙ্কা বজ্রাঘাতের তুল্য নিদারুণ, এবং আমি এখন দুই একটি হিন্দু যুবককে জানি যাহাদের সঙ্গে বিবাহ যে কোনো ব্রাহ্মকুমারীর পক্ষে গৌরবের বিষয়। ইহার বেশি আর একটি কথাও আমি তোমাকে বলিতে ইচ্ছা করি না। এদিকে সেদিনকার মতো পরেশবাবুর কাজ বন্ধ হইয়া গেল। তিনি চুপ করিয়া বসিয়া অনেকক্ষণ চিন্তা করিলেন। তাহার পরে ভাবিতে ভাবিতে ধীরে ধীরে সুচরিতার ঘরে গিয়া উপস্থিত হইলেন। পরেশের চিন্তিত মুখ দেখিয়া সুচরিতার হৃদয় ব্যথিত হইয়া উঠিল। কি লইয়া তাহার চিন্তা তাহাও সে জানে, এবং এই চিন্তা লইয়াই সুচরিতা কয়দিন উদ্বিগ্ন হইয়া রহিয়াছে। পরেশবাবু সুচরিতাকে লইয়া নিভৃত ঘরে বসিলেন এবং কহিলেন, মা, ললিতা সম্বন্ধে ভাবনার সময় উপস্থিত হইয়াছে। সুচরিতা পরেশবাবুর মুখে তাহার করুণাপূর্ণ দৃষ্টি রাখিয়া কহিলেন, জানি বাবা। পরেশবাবু কহিলেন,
আমি সামাজিক নিন্দার কথা ভাবছি না, আমি ভাবছি আচ্ছা ললিতা কি। পরেশের সংকোচ দেখিয়া সুচরিতা আপনি কথাটাকে স্পষ্ট করিয়া লইতে চেষ্টা করিল। সে কহিল, ললিতা বরাবর তার মনের কথা আমার কাছে খুলে বলে, কিন্তু কিছুদিন থেকে সে আমার কাছে আর তেমন করে ধরা দেয় না, আমি বেশ বুঝতে পারছি। পরেশ মাঝখান হইতে কহিলেন, ললিতার মনে এমন কোনো ভাবের উদয় হয়েছে নিজের কাছেও স্বীকার করতে চাচ্ছে না। আমি ভেবে পাচ্ছি না কি করলে ওর ঠিক। তুমি কি বলো, বিনয়কে আমাদের পরিবারে যাতায়াত করতে দিয়ে ললিতার কোনো অনিষ্ট করা হয়েছে? সুচরিতা কহিল, বাবা তুমি তো জানো বিনয়বাবুর মধ্যে কোনো দোষ নেই, তার নির্মল স্বভাব, তার মতো স্বভাবতই ভদ্রলোক খুব কমই দেখা যায়। পরেশবাবু যেন একটা কোনো নতুন তত্ত্ব লাভ করিলেন। তিনি বলিয়া উঠিলেন, ঠিক কথা বলেছ, তিনি ভালো লোক কিনা এইটাই দেখবার বিষয়, অন্তর্যামী ঈশ্বরও তাই দেখেন। বিনয় যে ভালো লোক সেখানে যে আমার ভুল হয়নি, সেই জন্য আমি তাকে বারবার প্রণাম করি। একটা জাল কাটিয়া গেল, পরেশবাবু যেন বাঁচিয়া গেলেন। পরেশবাবু তাহার দেবতার কাছে অন্যায় করেন নাই। ঈশ্বর যে তুলাদণ্ডে মানুষকে ওজন করেন সে নিত্য ধর্মের তুলাকেই তিনি মানিয়াছেন। তাহার মধ্যে তিনি নিজের সমাজের তৈরি কোনো কৃত্রিম বাটখারা মিশান নাই বলিয়া তাহার মনে আর কোনো গ্লানি রহিল না। এই অত্যন্ত সহজ কথাটা এতক্ষণ তিনি না বুঝিয়া কেন এমন করিয়া পীড়া অনুভব করিতেছিলেন, এই তাহার আশ্চর্য বোধ হইল। সুচরিতার মাথায় হাত রাখিয়া বলিলেন, তোমার কাছে আমার আজ একটা শিক্ষা হলো মা। সুচরিতা তৎক্ষণাৎ তাহার পায়ের ধুলা লইয়া কহিল, না না, কি বলো বাবা। পরেশবাবু কহিলেন, সম্প্রদায় এমন জিনিস যে মানুষ এই সকলের চেয়ে সহজ কথাটাই সে একেবারে ভুলিয়ে দেয়। মানুষ ব্রাহ্ম কি হিন্দু এই সমাজ গড়া কথাটাকেই বিশ্ব সত্যের চেয়ে বড় করে তুলে একটা পাক তৈরি করে। এতক্ষণ মিথ্যাই তাতে ঘুরে মরছিল। একটু চুপ করিয়া থাকিয়া পরেশ কহিলেন, ললিতা তার মেয়ে স্কুলের সংকল্প কিছুতেই ছাড়তে পারছে না, সে সম্বন্ধে বিনয়ের সাহায্য নেবার জন্য ললিতা সম্মতি চায়। সুচরিতা কহিল, না বাবা, এখন কিছুদিন যাক। ললিতাকে তিনি নিষেধ করিবা মাত্র সে যে তাহার ক্ষুব্ধ হৃদয়ের সমস্ত বেগ দমন করিয়া উঠিয়া চলিয়া গেল, সেই ছবিটি পরেশের স্নেহপূর্ণ হৃদয়কে অত্যন্ত ক্লেশ দিতেছিল। তিনি জানিতেন তাহার তেজস্বিনী কন্যার প্রতি সমাজ যে অন্যায় উৎপীড়ন করিতেছে, সেই অন্যায় এসে তেমন কষ্ট পায় নাই যেমন এই অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করিতে বাধা পাইয়া, বিশেষত পিতার নিকট হইতে বাধা পাইয়া। এই জন্য তিনি তাহার নিষেধ উঠাইয়া লইবার জন্য ব্যগ্র হইয়াছিলেন। তিনি কহিলেন, কেন রাধে, এখন থাকবে কেন? সুচরিতা কহিল, নইলে মা ভারী বিরক্ত হয়ে উঠবেন। পরেশ ভাবিয়া দেখিলেন সে কথা ঠিক। সতীশ ঘরে ঢুকিয়া সুচরিতার কানে কানে কি কহিল। সুচরিতা কহিল, না ভাই বক্তিয়ার, এখন না, কাল হবে। সতীশ বিমর্ষ হইয়া কহিল, কাল যে আমার স্কুল আছে। পরেশ স্নেহহাস্য হাসিয়া কহিলেন, কি সতীশ, কি চাই? সুচরিতা কহিল, ওর একটা। সতীশ ব্যস্ত হইয়া উঠিয়া সুচরিতার মুখে হাত চাপা দিয়া কহিল, না না, বলো না, বলো না। পরেশবাবু কহিলেন, যদি গোপন কথা হয় তাহলে সুচরিতা বলবে কেন? সুচরিতা কহিল, না বাবা, নিশ্চয় ওর ভারী ইচ্ছে যাতে এই গোপন কথাটা তোমার কানে উঠে। সতীশ উচ্চস্বরে বলিয়া উঠিল, কখনো না, নিশ্চয়ই না, বলিয়া সে দৌড় দিল। বিনয় তাহার যে রচনার এত প্রশংসা করিয়াছিল সেই রচনাটা সুচরিতাকে দেখাইবার কথা ছিল। বলা বাহুল্য, পরেশের সামনে সেই কথাটা সুচরিতার কানে কানে স্মরণ করাইয়া দিবার উদ্দেশ্যটা কি তা সুচরিতা ঠিক ঠাউরাইয়াছিল। এমন সকল গভীর মনের অভিপ্রায় সংসারে যে এত সহজে ধরা পড়িয়া যায়, বেচারা সতীশের তাহা জানা ছিল না। এখন ৪৭তম অধ্যায়। ৪ দিন পরে একখানি চিঠি হাতে করিয়া হারানবাবু
বরদা সুন্দরীর কাছে আসিয়া উপস্থিত হইলেন। আজকাল পরেশবাবুর আশা তিনি একেবারেই পরিত্যাগ করিয়াছেন। হারানবাবু চিঠিখানি বরদা সুন্দরীর হাতে দিয়া কহিলেন, আমি প্রথম হতেই আপনাদের সাবধান করে দিতে অনেক চেষ্টা করেছি, সেজন্য আপনাদের অপ্রিয় হয়েছি। এখন এই চিঠি থেকেই বুঝতে পারবেন ভিতরে ভিতরে ব্যাপারটা কত দূর এগিয়ে পড়েছে। শৈলবালাকে ললিতা যে চিঠি লিখিয়াছিল সেই চিঠিখানি বরদা সুন্দরী পাঠ করিলেন। কহিলেন, কেমন করে জানবো বলুন? কখনো যা মনে করতে পারিনি তাই ঘটছে। এর জন্য কিন্তু আমাকে দোষ দেবেন না, আমি বলে রাখছি। শৈলবালাকে ললিতা যে চিঠি লিখিয়াছিল সেই চিঠিখানি বরদা সুন্দরী পাঠ করিলেন। কহিলেন, কেমন করে জানবো বলুন? কখনো যা মনে করতে পারিনি তাই ঘটছে। এর জন্য কিন্তু আমাকে দোষ দেবেন না, আমি বলে রাখছি। সুচরিতাকে যে আপনারা সকলে মিলে বড্ড ভালো ভালো করে একেবারে তার মাথা ঘুরিয়ে দিয়েছেন। ব্রাহ্ম সমাজে অমন মেয়ে হয় না। এখন আপনাদের ওই আদর্শ ব্রাহ্ম মেয়েটির কীর্তি সামলা। বিনয় গৌরকে তো উনিই বাড়িতে ডেকে এনেছেন। আমি তবু বিনয়কে অনেকটা আমাদের পথে টেনে আনছিল। তারপরে কোথা থেকে উনি ওর এক মাসিকে এনে আমাদেরই ঘরে ঠাকুর পুজো শুরু করে দিলেন। বিনয়কেও এমনি বিগড়ে দিলেন যে সে এখন আমাকে দেখলেই পালিয়ে যায়। এখন এসব কথা যা কিছু ঘটছে আপনাদের ওই সুচরিতাই তার গোড়ায়। ও মেয়ে যে কেমন মেয়ে সে আমি বরাবরই জানতাম, কিন্তু কখনো কোনো কথাই কইনি। বরাবর ওকে এমন করেই মানুষ করে এসেছি যে কেউ টের পায়নি ও আমার আপন মেয়ে নয়। আজ তার বেশ ভালো ফল পাওয়া গেল। এখন আমাকে এ চিঠি মিথ্যে দেখাচ্ছেন, আপনারাই যা হয় করুন। হারানবাবু যে একসময় বরদা সুন্দরীকে ভুল বুঝিয়াছিলেন সে কথা আজ স্পষ্ট করিয়া স্বীকার করিয়া অত্যন্ত উদারভাবে অনুতাপ প্রকাশ করিলেন। অবশেষে পরেশবাবুকে ডাকিয়া আনা হইল। এই দেখো বলিয়া বরদা সুন্দরী চিঠিখানা তাহার সম্মুখে টেবিলের উপর ফেলিয়া দিলেন। পরেশবাবু 2-3 বার চিঠিখানা পড়িয়া কহিলেন, তা কি হয়েছে? বরদা সুন্দরী উত্তেজিত হইয়া কহিলেন, কি হয়েছে? আর কি হওয়া চাই? আর বাকি রইলই বা কি? ঠাকুর পুজো, জাত মেনে চলা সবই হলো। এখন কেবল হিন্দুর ঘরে আমার মেয়ের বিয়ে হলেই হয়। তারপরে তুমি প্রায়শ্চিত্ত করে হিন্দু সমাজে ঢুকবে। আমি কিন্তু বলে রাখছি। পরেশ ঈষৎ হাসিয়া কহিলেন, তোমাকে কিছুই বলতে হবে না, অন্তত এখনো বলবার সময় হয়নি। কথা হচ্ছে এই যে, তোমরা কেন ঠিক করে বসে আছো হিন্দুর ঘরেই ললিতার বিবাহ স্থির হয়ে গেছে। এ চিঠিতে তো সেরকম কিছু দেখছি নে। বরদা সুন্দরী কহিলেন, কি হলে যে তুমি দেখতে পাও সে তো আজ পর্যন্ত বুঝতে পারলাম না। সময় মতো যদি দেখতে পেতে তাহলে আজ এত কাণ্ড ঘটতো না। চিঠিতে মানুষ এর চেয়ে আর কত খুলে লিখবে বলো? হারানবাবু কহিলেন, আমার বোধ হয় ললিতাকে এই চিঠিখানি দেখিয়ে তার অভিপ্রায় কি তাকেই জিজ্ঞাসা করা উচিত। আপনারা যদি অনুমতি করেন তাহলে আমি তাকে জিজ্ঞাসা করতে পারি। এমন সময় ললিতা ঝড়ের মতো ঘরের মধ্যে প্রবেশ করিয়া কহিল, বাবা এই দেখো, ব্রাহ্ম সমাজ থেকে আজকাল এইরকম অজানা চিঠি আসছে। পরেশ চিঠি পড়িয়া দেখিলেন, বিনয়ের সঙ্গে ললিতার বিবাহ যে গোপনে স্থির হইয়া গিয়াছে, পত্রলেখক তাহা নিশ্চিত ধরিয়া লইয়া নানা প্রকার ভৎসনা ও উপদেশ দ্বারা চিঠি পূর্ণ করিয়াছে। সেই সঙ্গে বিনয়ের মতলব যে ভালো নয়, সে যে 2 দিন পরেই তার ব্রাহ্ম স্ত্রীকে পরিত্যাগ করিয়া পুনরায় হিন্দু ঘরে বিবাহ করিবে, এই সমস্ত আলোচনাও ছিল। পরেশের পড়া হইয়া গেলে হারানবাবু চিঠিখানি লইয়া পড়িলেন। কহিলেন, ললিতা, এই চিঠি পড়ে তোমার রাগ হচ্ছে? কিন্তু এই রকম চিঠি লেখবার হেতু কি তুমি ঘটাওনি? তুমি নিজের হাতে এই চিঠি কেমন করে লিখলে বলো দেখি। ললিতা মুহূর্তকাল স্তব্ধ থাকিয়া কহিল, শৈলর সঙ্গে আপনার বুঝি এই সম্বন্ধে চিঠিপত্র চলছে? হারান তাহার স্পষ্ট উত্তর না দিয়া কহিলেন, ব্রাহ্ম সমাজের প্রতি কর্তব্য স্মরণ করে শৈল তোমার এই চিঠি পাঠিয়ে দিতে বাধ্য হয়েছে। ললিতা শক্ত হইয়া দাঁড়াইয়া কহিল, এখন ব্রাহ্ম সমাজ কি করতে চায় বলুন? হারান কহিলেন, বিনয়বাবু ও তোমার সম্বন্ধে সমাজে যে জনরব রাষ্ট্র হয়েছে এ আমি কোনো মতেই বিশ্বাস করতে পারি নে, কিন্তু তবু তোমার মুখ থেকে আমি এর স্পষ্ট প্রতিবাদ শুনতে চাই। ললিতার 2 চক্ষু আগুনের মতো জ্বলিয়ে উঠিল। সে একটা চৌকির পিঠ কম্পিত হস্তে চাপিয়া ধরিয়া কহিল, কেন কোনো মতে বিশ্বাস করতে পারেন না? পরেশ ললিতার পিঠে হাত বুলাইয়া কহিলেন,
ললিতা, এখন তোমার মন স্থির নেই, এ কথা পরে আমার সঙ্গে হবে, এখন থাক মা। হারান কহিলেন, পরেশবাবু, আপনি কথাটাকে চাপা দেবার চেষ্টা করবেন না। ললিতা পুনর্বার জ্বলিয়া উঠিয়া কহিল, চাপা দেবার চেষ্টা বাবা করবেন? আপনাদের মতো বাবা সত্যকে ভয় করেন না। সত্যকে বাবা ব্রাহ্ম সমাজের চেয়েও বড় বলে জানেন। আমি আপনাকে বলছি, বিনয়বাবুর সঙ্গে বিবাহকে আমি কিছুমাত্র অসম্ভব বা অন্যায় বলে মনে করিনি। হারান বলিয়া উঠিলেন, কিন্তু তিনি কি ব্রাহ্ম ধর্মে দীক্ষা গ্রহণ করবেন? এটা কি স্থির হয়ে গিয়েছে? ললিতা কহিল, কিছুই স্থির হয়নি, আর দীক্ষা গ্রহণ করতেই হবে এমনই বা কি কথা আছে? বরদা সুন্দরী এতক্ষণ কোনো কথা বলেন নাই। তার মনে ইচ্ছা ছিল আজ যেন হারানবাবুর জিত হয় এবং নিজের অপরাধ স্বীকার করিয়া পরেশবাবুকে অনুতাপ করিতে হয়। তিনি আর থাকিতে পারিলেন না, বলিয়া উঠিলেন, ললিতা, তুই পাগল হয়ে গিয়েছিস নাকি? ললিতা কহিল, না মা, পাগলের কথা না, যা বলছি বিবেচনা করেই বলছি। আমাকে যে এমন করে চারিদিক থেকে বাঁধতে আসবে সে আমি সহ্য করতে পারবো না। আমি হারানবাবুদের এই সমাজ থেকে মুক্ত হব। হারান কহিলেন, উচ্ছৃঙ্খলতাকে তুমি মুক্তি বলো? ললিতা কহিল, না, নীচতার আক্রমণ থেকে, অসত্যের দাসত্ব থেকে মুক্তিকেই আমি মুক্তি বলি। যেখানে আমি কোনো অন্যায়, কোনো অধর্ম দেখছি নে, সেখানে ব্রাহ্ম সমাজ আমাকে কেন স্পর্শ করবে, কেন বাধা দেবে? হারান স্পর্ধা প্রকাশপূর্বক কহিলেন, পরেশবাবু, এই দেখুন, আমি জানতুম শেষকালে এইরকম একটা কাণ্ড ঘটবে। আমি যতটা পেরেছি আপনাদের সাবধান করবার চেষ্টা করেছি, কোনো ফল হয়নি। ললিতা কহিল, দেখুন পানুবাবু, আপনাকেও সাবধান করে দেওয়ার একটা বিষয় আছে। আপনার চেয়ে যারা সকল বিষয়ে বড়, তাদের সাবধান করে দেবার অহংকার আপনি মনে রাখবেন না। এই কথা বলিয়াই ললিতা ঘর হইতে বাহির হইয়া গেল। বরদা সুন্দরী কহিলেন, এসব কি কাণ্ড ঘটছে? এখন কি করতে হবে পরামর্শ করো। পরেশবাবু কহিলেন, যা কর্তব্য তাই পালন করতে হবে, কিন্তু এরকম করে গোলমাল করে পরামর্শ করে কর্তব্য স্থির হয় না। আমাকে একটু মাপ করতে হবে। এ সম্বন্ধে আমাকে এখন কিছু বলো না, আমি একটু একলা থাকতে চাই। ৪৮তম অধ্যায়। সুচরিতা ভাবিতে লাগিল। ললিতা একই কাণ্ড বাঁধাইয়া বসিল। কিছুক্ষণ চুপ করিয়া ললিতার গলা জড়াইয়া ধরিয়া কহিল, আমার কিন্তু ভাই ভয় করছে। ললিতা জিজ্ঞাসা করিল, কিসের ভয়? সুচরিতা কহিল, ব্রাহ্ম সমাজে চারিদিকে হুলুস্থুলু পড়ে গেছে, কিন্তু শেষকালে বিনয়বাবু যদি রাজি না হন। ললিতা মুখ নিচু করিয়া দৃঢ়স্বরে কহিল, তিনি রাজি হবেনি। সুচরিতা কহিল, তুই তো জানিস, পানুবাবু মাকে ওই আশ্বাস দিয়ে গেছেন যে বিনয় কখনোই তাদের সমাজ পরিত্যাগ করে এ বিয়ে করতে রাজি হবে না। ললিতা, কেন তুই সব দিক না ভেবে পানুবাবুর কাছে কথাটা অমন করে বলে ফেললি? ললিতা কহিল, বলেছি বলে আমার এখনো অনুতাপ হচ্ছে না। পানুবাবু মনে করেছিলেন তিনি এবং তার সমাজ আমাকে শিকারের জন্তুর মতো তাড়া করে একেবারে অতল সমুদ্রের ধার পর্যন্ত নিয়ে এসেছেন। এইখানে আমাকে ধরা দিতেই হবে। তিনি জানেন না এই সমুদ্রে লাফিয়ে পড়তে আমি ভয় করি নে। তার শিকারী কুকুরের তাড়ায় তার পিঞ্জরের মধ্যে ঢুকতেই আমার ভয়। সুচরিতা কহিল, একবার বাবার সঙ্গে পরামর্শ করে দেখি। ললিতা কহিল, বাবা কখনো শিকারের দলে যোগ দেবেন না, এ আমি তোমাকে নিশ্চয় বলছি। তিনি তো কোনোদিন আমাদের শিকলে বাঁধতে চাননি। তার মতের সঙ্গে যখন কোনোদিন আমাদের কিছু অনৈক্য ঘটেছে, তিনি কি কখনো একটুও রাগ প্রকাশ করেছেন? ব্রাহ্ম সমাজের নামে তাড়া দিয়ে আমাদের মুখ বন্ধ করে দিতে চেষ্টা করেছেন। এই নিয়ে মা কতদিন বিরক্ত হয়েছে, কিন্তু বাবার কেবল একটিমাত্র ভয়, পাছে আমরা নিজে চিন্তা করবার সাহস হারাই। এমন করে যখন তিনি আমাদের মানুষ করে তুলেছেন, তখন শেষকালে কি তিনি পানুবাবুর মতো সমাজের জেলদারোগার হাতে আমাকে সমর্পণ করে দেবেন? সুচরিতা কহিল, আচ্ছা বেশ, বাবা যেন কোনো বাধা দিলেন না। তারপরে কি করা যাবে বল? ললিতা কহিল, তোমরা যদি কিছু না করো তাহলে আমি নিজেই করব। সুচরিতা ব্যস্ত হইয়া উঠিয়া কহিল, না না, তোকে কিছু করতে হবে না ভাই, আমি একটা উপায় করছি। সুচরিতা পরেশবাবুর কাছে যাইবার জন্য প্রস্তুত হইতেছিল। এমন সময় পরেশবাবু স্বয়ং সন্ধ্যাকালে তাহার কাছে আসিয়া উপস্থিত হইলেন।
এই সময় পরেশবাবু প্রতিদিন তাহার বাড়ির বাগানে একলা মাথা নিচু করিয়া আপন মনে ভাবিতে ভাবিতে পায়চারি করিয়া থাকেন। সন্ধ্যার পবিত্র অন্ধকারটিকে ধীরে ধীরে মনের উপর বুলাইয়া কর্মের দিনের সমস্ত দাগগুলিকে যেন মুছিয়া ফেলেন এবং অন্তরের মধ্যে নির্মল শান্তি সঞ্চয় করিয়া রাত্রির বিশ্রামের জন্য প্রস্তুত হইতে থাকেন। আজ পরেশবাবু সেই তাহার সন্ধ্যার নিভৃত ধ্যানের শান্তি সদ্ভোগ পরিত্যাগ করিয়া যখন চিন্তিত মুখে সুচরিতার ঘরে আসিয়া দাঁড়াইলেন, তখন যে শিশুর খেলা করা উচিত ছিল সেই শিশু পীড়িত হইয়া চুপ করিয়া পড়িয়া থাকিলে মার মনে যেমন ব্যথা বাজে, সুচরিতার স্নেহপূর্ণ চিত্ত তেমনি ব্যথিত হইয়া উঠিল। পরেশবাবু মৃদুস্বরে কহিলেন, রাধে, সব শুনেছ তো? সুচরিতা কহিল, হ্যাঁ বাবা, সব শুনেছি, কিন্তু তুমি অত ভাবছ কেন? পরেশবাবু কহিলেন, আমি তো আর কিছু ভাবি নে। আমার ভাবনা এই যে ললিতা যে ঝড়টা জাগিয়ে তুলেছে তার সমস্ত আঘাত সইতে পারবে তো? উত্তেজনার মুখে অনেক সময় আমাদের মনে অন্ধ স্পর্ধা আসে, কিন্তু একে একে যখন তার ফল ফলতে আরম্ভ করে তখন তার ভার বহন করার শক্তি আমাদের চলে যায়। ললিতা কি সমস্ত ফলাফলের কথা বেশ ভালো করে চিন্তা করে যেটা তার পক্ষে শ্রেয় সেইটা স্থির করেছে? সুচরিতা কহিল, সমাজের তরফ থেকে কোনো উৎপীড়নে ললিতাকে কোনো দিন পরাস্ত করতে পারবে না, এ আমি তোমাকে জোর করে বলতে পারি। পরেশ কহিলেন, আমি এই কথাটা খুব নিশ্চয় করে জানতে চাই যে ললিতা কেবল রাগের মাথায় বিদ্রোহ করে ঔদ্ধত্য প্রকাশ করেছে, নাকি? সুচরিতা মুখ নিচু করিয়া কহিল, না বাবা, তা যদি হতো তাহলে আমি তার কথায় একেবারেই কান দিতুম না। ওর মনের মধ্যে যে কথাটা গভীরভাবে ছিল সেইটাই হঠাৎ ঘা খেয়ে একেবারে বেরিয়ে এসেছে। এখন একে কোনো রকমে চাপাচুপি দিতে গেলে ললিতার মতো মেয়ের পক্ষে ভালো হবে না। বাবা, বিনয়বাবু লোক খুব ভালো। পরেশবাবু কহিলেন, আচ্ছা, বিনয় কি ব্রাহ্ম সমাজে আসতে রাজি হবে? সুচরিতা কহিল, তা ঠিক বলতে পারি নে। আচ্ছা বাবা, একবার গৌরবাবুর মায়ের কাছে যাব? পরেশবাবু কহিলেন, আমিও ভাবছিলুম তুমি গেলেই ভালো হয়।